বন্ধুরা, শনিবারের শনিচক্রে তোমাদের স্বাগত। আজকের গল্প প্রেত বাহন, লেখক সঞ্জীব কুমার দে। উপস্থিত সকলেই একরকম আশ্চর্য হয়ে গেল, অবাকও বলা যায়। একমাত্র দীপকদা প্রশ্ন করে বসলেন, প্যাকেট কি করবি? তুই তো খাবার নিস না। নি না, কিন্তু আজ নেব। স্বভাববিরুদ্ধভাবে বেশ চড়া গলায় উত্তর দিল মনোজ, ওই খেদিয়ে দেওয়া লোকটার জন্য নেব। আমার বরাদ্দ খাবার, ওকে খাইয়ে তবে বাড়ি ঢুকবো আমি। মুহূর্তেই ভারাক্রান্ত হয়ে উঠল পরিবেশ। আবার ঠিক ঘণ্টা দেড়েক আগে ঘটে যাওয়া ঘটনার সময়কার উদ্ভূত পরিবেশের মতো। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে খাবার পরিবেশন করার কাজের একটা দল রয়েছে দীপকদার। প্রায় বছরখানেক ধরে এই দলে কাজ করছে মনোজ, সেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে। বাবা গত হয়েছেন যখন সে ক্লাস 8-এ। তার মৃত্যুর পর পাওয়া প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির যৎসামান্য টাকা ফুরোবার পথে একেবারে নিঃশেষ হওয়ার আগে মা রান্নার কাজ ধরেছেন দুটি বাড়িতে। মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত মা তাকে পড়াশোনা ছাড়া আর কিছুতেই মাথা ঘামাতে দেননি, কিন্তু পরীক্ষা শেষ করেই সে আর মায়ের বাধা মানেনি। পড়াশোনা ঠিক রেখেও যে কিছু কিছু রোজগার করা যায়, মাকে এ কথা বুঝিয়ে একরকম জোর করেই প্রায় সে নেমেছে এই কাজে। এই কাজে লেগে পড়ার পরামর্শ তাকে দিয়েছিল পাড়ার এক বন্ধুর দাদা বিল্টুদা। বিল্টুদার এক বন্ধুর ক্যাটারিং ব্যবসা। সেই ক্যাটারিংয়ে খাবার পরিবেশনের কাজে ঢুকে পড়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। মনোজের বয়সী বহু ছেলেই নাকি কাজ করে সেখানে। ঘণ্টা কয়েকের কাজ মাত্র, তাও রোজ নয়, যেমন যেমন বায়না থাকে। কাজ থাকলে ঘণ্টা চারেক গা ঘামিয়ে দৈনিক 100-125 টাকা উপার্জন করা যায়। সম্মতি জানানো মাত্রই বন্ধুকে বলে বিল্টুদা তাকে এই কাজে লাগিয়ে দেয়। এইভাবে কাজ করতে করতেই আবার দীপকদার সঙ্গে পরিচয়। মনোজ যে ছাত্র, স্কুল পড়ুয়া, একথা জেনে দীপকদাই মনোজকে বলেন তার সঙ্গে কাজ করতে। বলেন ক্যাটারারের সঙ্গে দূরের কাজে না গিয়ে লোকালে কাজ করতে। দূরের কাজে যাতায়াতে অনেক সময় নষ্ট, পরিবর্তে লোকাল এরিয়ায় কাজ করলে অনেক সময় বাঁচে। দীপকদা নিজেও শুধু লোকালেই কাজ করেন। স্থানীয় এক কারখানার মেশিনম্যান তিনি। দিনের কাজের শেষে শুধু সন্ধেবেলার এই কাজগুলোই তিনি ধরেন। ক্যাটারারের কাজ তো বটেই, প্রাইভেট অ্যারেঞ্জমেন্টের অনুষ্ঠান বাড়ির কাজও তিনি তাঁর দল নিয়ে সফলভাবে উতরে দেন। এ কাজে তার বহুদিনের অভিজ্ঞতা। দীপকদার দলে যোগ দিয়ে মনোজও দক্ষ পরিবেশক হয়ে উঠেছে ইতিমধ্যেই। কাজ শুরু করার সময় তার দৈনিক মজুরি ছিল 120 টাকা। সেই মজুরি তার এক লাফে হয়ে দাঁড়িয়েছে 150 টাকায়। এখন দলের এক অপরিহার্য সদস্য সে। আজ এক প্রাইভেট অ্যারেঞ্জমেন্টের বাড়িতেই খাবার পরিবেশনের দায়িত্ব ছিল দীপকদার। শ্রাদ্ধানুষ্ঠানের পর নিয়মভঙ্গের রাত্রিকালীন ভোজ। পার্টি নিজেই রান্নাবান্না করিয়ে সব প্রস্তুত রাখবে, শুধু পরিবেশনটা করতে হবে মনোজদের। 350 জন লোকের খাওয়ার আয়োজন, 70 জনের বসার আসন এক একটা ব্যাচে। তাই 12 জনের দল নিয়ে আজ তারা এই আসরে। সমস্ত কাজ সমাপন হয়েছে এই সামান্য সময় আগে। বাড়ির লোকজনেরাও খেয়ে উঠেছে এই মাত্র। সব কিছু গোছগাছ করে দিতে দিতেই খেয়ে নিচ্ছে দলের ছেলেরা। কেউ কেউ বসে না খেয়ে খাবার ভরে নিচ্ছে প্যাকেটে। মনোজ এ দুটোর কোনোটাই করে না। মা অনেক নিয়মনিষ্ঠার মধ্যে দিয়ে চলেন। তিনি এই সমস্ত অনুষ্ঠান বাড়ির খাবার খেতে চান না বলে মনোজও তা মুখে তোলে না। মা তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করেন। বাড়ি ফিরে মায়ের সঙ্গে একসঙ্গে বসে মায়ের হাতের তৈরি খাবার খাওয়ার মধ্যে এক অদ্ভুত তৃপ্তি পায় সে।
কিন্তু আজকের ঘটে যাওয়া একটা তিক্ত ঘটনা ভয়ানক রকম আহত করেছে তাকে। আর সেজন্যেই খাবার প্যাকেটে ভরে নিতে আজ বিশেষ আগ্রহী হয়ে পড়েছে সে। 1 বছরের এই কর্মজীবনে এই প্রথমবার। সম্ভবত সেটা ছিল 3য় ব্যাচ। প্রথম ব্যাচ দুটি পুরোপুরি না ভরলেও 3য় ব্যাচের 70টা সিটেই ভর্তি লোক। অভিজ্ঞতা বলছে এবার ভিড় হচ্ছে, টেনে কাজ করতে হবে। এই সময়টা অনুষ্ঠান বাড়ির পিক আওয়ার। গা ছাড়া ভাব কেটে কাজের জোয়ার এসেছে সবার মধ্যে। প্লেটে খাবার পড়তে শুরু করেছে সবে। একটা করে রাধাবল্লভী ফেলে প্রায় 40টা পাত পেরিয়ে এসেছে মনোজ। হঠাৎ পেছন দিক থেকে একটা হইচই। প্রথমটায় তেমন গুরুত্ব না দিলেও ট্রে বদলাবার সময় ভাঁড়ারের দিকে যেতে যেতে একটু উঁকি দিল মনোজ। কাঁচুমাচু মুখে বসে আছে একটা লোক, সংকুচিত, জবুথবু। তাকে যাচ্ছে তাই করে তীব্র বাক্যবাণে বিদ্ধ করছে মুণ্ডিত মস্তক এক ব্যক্তি, মৃতজনেরই কোনো এক পুত্র। অপমানে চোখ দুটি জলে টলটল করছে লোকটির। একটু দাঁড়াতেই বোঝা গেল ব্যাপারটা। অনাহুত ভিড়ের মধ্যে ঢুকে এসে বসে পড়েছে ভোজের পংক্তিতে। হয় এমন 2-4টে অনুষ্ঠানে ঢুকে পড়েন 2-1জন। আয়োজকরা বুঝলেও উপেক্ষা করেন কিংবা না বুঝে এড়িয়ে যান। এক্ষেত্রে ধরা পড়ে গিয়েছে আসামি। লোকটিকে দেখেই চিনতে পারল মনোজ। কালো কুচকুচে এক মুখ দাড়ি গোঁফ, পুরু লেন্সের চশমা, মোটা কালো ফ্রেম, অবিন্যস্ত ঝাঁকড়া চুল, পুরু কালচে ঠোঁট, আধময়লা প্যান্ট শার্ট, লোমশ হাত। বিচ্ছিরি চেহারার এই ব্যক্তিটি তার বহুদিনের চেনা। হুগলি নদীর তীরে তাদের শতাব্দী প্রাচীন অ্যাংলো সংস্কৃত স্কুল, ততোধিক প্রাচীন স্কুল সংলগ্ন ছাতুবাবুর ঘাট। সেখানে কয়েক বছর যাবৎ এসে আস্তানা গেড়ে বসেছে লোকটা। ভোরে, দুপুরে, সন্ধ্যায়, রাতে সবসময়ই ঘাটে দেখা যায় তাকে। সকল সময় সঙ্গে একটা রেক্সিনের সাইড ব্যাগ। ওটাই বোধহয় তার সকল সম্পত্তির আধার। ব্যাগটিকে সামনে রেখে তার ওপর একটা ঢাউস বই রেখে বসে। কি সব যেন পড়ে যায় সারাক্ষণ। স্কুলে প্রবেশ প্রস্থানের সময় শুধু নয়, ঘাটে যখন তখন গেলেও দেখা যায় লোকটাকে। ভোরে মায়ের পুজোর জন্য গঙ্গা জল আনতে গিয়ে, বিকেলে বেড়াতে গিয়ে, সন্ধ্যায় পাড়ার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে, এমনকি মধ্যরাতে বাঁধাঘাট শ্মশানে বাবার দাহকার্য সম্পূর্ণ করে ছাতুবাবুর ঘাটে স্নান করতে গিয়েও দেখেছে সে তাকে। তবে আশ্চর্য, কারো সঙ্গে কোনো দিন বাক্যালাপ করতে দেখেনি সে লোকটিকে, কক্ষনো না। লোকটি কি মুখ? অপমান হজম করে বিনা বাক্য ব্যয়ই উঠে গেল লোকটা। উঠে গেল না বলে বলা ভালো, উঠে রেহাই পেল। উঠে যাওয়ার মুহূর্তে তার করুণ চাহনিটা যেন এখনো ভুলতে পারছে না মনোজ। কি হতো একটা মানুষ দুটি খেয়ে গেলে? বিবেকের তাড়নায় খাবার ভরবে বলে সহকর্মীদের কাছে তাই প্যাকেটের খোঁজ করল মনোজ। ওর কাছ থেকে কতগুলো প্যাকেট ঠিক জোগাড় হয়ে গেল। দ্রুত হাতে খাবার ভরতে লাগলো সে। রাত অনেক, 12টাও পার হয়ে গিয়েছে ঘড়িতে। দীপকদা জানতে চাইলেন, এত রাতে তুই কোথায় পাবি লোকটাকে? ঠিক পেয়ে যাব। মনোজের কণ্ঠে দৃঢ়তা। কোথায় তাকে পাওয়া যাবে আমি জানি। দ্রুত সাইকেল চালিয়ে ছাতবাবুর ঘাটে এসে মনোজ উপস্থিত হল। সোডিয়াম ভেপার ল্যাম্পের আলোয় উদ্ভাসিত ঘাট। ভাটা চলেছে নদীতে, জল বহু দূরে। জেগে আছে সমস্ত সিঁড়ি। সিঁড়ির পরেও বিস্তৃত বাঁধানো চাতাল, শুকনো, পরিচ্ছন্ন, ছিমছাম। চাতালের পর আরও খানচারেক সিঁড়ি, তারও নিচে জল। বিকট
প্রাচীন কয়েকটা বটগাছে আংশিক বাধাপ্রাপ্ত হয়ে লম্বা বাতিস্তম্ভে সার্চলাইট গিয়ে পড়েছে সেই জলের ওপর। নদীর বিপরীত প্রান্তে নিমতলা মহাশ্মশানের কর্মচঞ্চলতা এপার থেকেও দেখা যাচ্ছে। ঘাটের আচ্ছাদিত নাট মন্দির চত্বরে শুয়ে সংলগ্ন বাঁশগোলার কয়েকজন মঠবাহক আর ঠেলাচালক গভীর ঘুমে অচেতন। দু চারটে নিদ্রিত কুকুরও চোখে পড়ল তার। এদিক ওদিক দৃষ্টি ঘোরাতেই পাওয়া গেল লোকটাকে। রাস্তার আলোর একটা স্তম্ভে পিঠ এলিয়ে নির্বিকার বসে, বই হাতে, যথারীতি মাথার সামনে ঝুঁকিয়ে। সাইকেলটা স্ট্যান্ড করে একেবারে তার মুখোমুখি বসল মনোজ। কোনো রকম ভনিতা না করে ছুটে আসার কারণটাই ব্যক্ত করল। আপনার জন্য খাবার এনেছি। বই থেকে মুখ তুলে তাকালো লোকটা, ভাব লেশহীন, নিস্পৃহ। একই কথার পুনরাবৃত্তি করল মনোজ। এবার ঠোঁট দুটো নড়ে উঠল তার। কথা বেরুল, কেন? এই প্রথম তাকে কথা বলতে শুনল মনোজ। উত্তর দিল, আপনি যে অনুষ্ঠান বাড়ি থেকে না খেয়ে ফিরে এলেন তাই। আবার নীরবতা। লোকটি অপলক। মনোজ বিব্রত। স্বর ফুটল আরও কিছুক্ষণ পর, মৃত পুলকেশ দত্তের বাড়ি থেকে? আগে হ্যাঁ। মনোজ উৎসাহিত হয়। আমি খাবার সাজিয়ে দিচ্ছি, আপনি খেয়ে নিন। সঙ্গে আনা একটা থার্মোকলের থালা পেতে প্যাকেট থেকে বের করে খাবার সাজিয়ে দিতে থাকে সে। বলে, সব আইটেম তো আর প্যাকেটে আনা যায় না, যা যা পেরেছি নিয়ে এসেছি, নিন, খেয়ে নিন। ঘাড় ঝুঁকিয়ে মনোজের খাবার সাজানোটা দেখছিল লোকটা। এবার সন্তুষ্ট কণ্ঠে বলল, বেশ, এবার তুমি যাও। মনোজ উঠে পড়ে। প্যাকেটগুলো গুছিয়ে একত্র করে দূরে ভ্যাটে ফেলতে যায় সে। ফিরে সাইকেলের কাছে গিয়েই চোখে পড়ে এখনও ঝুলে রয়ে গেছে আরও একটা প্যাকেট। ঝুলছে সাইকেলের ডান দিকের হ্যান্ডেল থেকে। তাতে রয়েছে একটা 600 ml জলের বোতল। তাড়াতাড়িতে দেওয়া হয়নি। সাইকেল ওখানে রেখেই জলের বোতল হাতে ফিরে আসে সে। কিন্তু এ কি? কোথায় উঠে গেল লোকটা? নেই তো। পরিবর্তে পাতের দখল নিয়ে বসে এ যে অন্য কেউ। কেই নি। সামনে দাঁড়িয়ে গলা খাঁকারি দিল মনোজ। মুখ তুলল না লোকটা। খাবারে থাবা বসিয়ে দিয়েছে ততক্ষণে। জলটা দিতে ভুলে গেছি, কথাটা বলে জলের বোতলটা বাড়িয়ে ধরল মনোজ। গ্রাসটা মুখে তুলতে গিয়েও না তুলে মুখ তুলে তাকালো আগন্তুক। সে বসে আর মনোজ দাঁড়িয়ে। এই অবস্থায় মুখটা পুরোপুরি তুলতেই হলো তাকে ওপর পানে। ভেপার ল্যাম্পের তীব্র আলোয় স্পষ্ট, উদ্ভাসিত এ অন্য এক মুখ। চেনা, খুব চেনা। এ মুখটা কোথায় দেখেছে সে? কে? ডান হাতের গ্লাসটা ক্ষণিকের জন্য মুখের সামনে থেমে গেল। বাঁ হাত বাড়িয়ে ঝট করে জলের বোতলটা টেনে নিল আগন্তুক। তারপরই মাথা ঝুঁকে পড়ল আবার পাতের দিকে। ব্যাপারটা ভীষণ রকম অস্বাভাবিক লাগলো মনোজের। একটু দাঁড়িয়ে এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে খোঁজ করল সেই লোকটার। আশ্চর্য, মাত্র মিনিট দুয়েকের মধ্যে কোথায় উধাও হয়ে গেল লোকটা? আর এত দ্রুত এই লোকটাই বা কোথা থেকে এসে জুটল? কিচ্ছু মাথায় ঢুকছে না তার। রাত অনেক, আর সময় নষ্ট করার মানে হয় না। সাইকেলে উঠে জোরে প্যাডেলে চাপ মারল মনোজ। রাতের দুটো ব্যস্ত রাজপথ। সারাদিনের নো এন্ট্রির পর দ্রুত ধাবমান লরি ও ট্রাকের পাশ কাটিয়ে সাইকেল ছোটাতে ছোটাতেও
মনোজের দৃশ্যপটে ভাসতে থাকে আগন্তুকের মুখটা। খুব চেনা, কিন্তু কারো সঙ্গে কিছুতেই সে মেলাতে পারছে না। বাড়ির কাছে এসে বেল দিতেই মা সদর দরজা খুলে দিলেন। মনোজ সাইকেল নিয়ে ঢুকছে, পেছনে খিল বন্ধ করার শব্দ। মনোজ হঠাৎ করে সেই মুখের মালিককে খুঁজে পেল। বড় রজনীগন্ধার মালা স্টিকের গুচ্ছ দিয়ে সাজানো একটা ছবি, পোর্ট্রেট। সন্ধে থেকে রাত কতবার চোখে পড়েছে সেই ছবিটা। মৃত পুলকেশ দত্ত। মনে পড়তেই ধপাস করে মনোজের হাত থেকে সাইকেলটা মাটিতে পড়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে গতরাতের কথা মনোজ বেমালুম ভুলে গেল। মনে পড়ল একটু বেলার দিকে, তখন তো স্কুল বেরোবার সময়ই হয়ে গেছে। হাতে সময় কম, ক্লাস শুরু হয়ে যাবে। তবুও স্কুলে না ঢুকে ঘাটে এলো সে। নদীতে জোয়ার এসেছে। এ সময় ঘাটে ব্যস্ততা থাকে। স্নান, কাচা ধোয়া সারে বহু লোক। বাঁশের গোলাগুলিতেও কর্মচঞ্চলতা। তবু সে লোকটার দেখা পেল। সে কাল রাতে হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। সেই একইভাবে বসে লোকটা, ব্যাগের ওপর বই খুলে বইয়ে মুখ ডুবিয়ে একই ভঙ্গিতে, তবে গত রাতের জায়গায় নয়, একটু তফাতে। সাইকেল একটা ধারে রেখে মনোজ তার সামনে গিয়ে দাঁড়ায়। জানতে চায়, কাল রাতে খেয়েছিলেন? মুখ তুলে মনোজের দিকে চেয়ে রইল লোকটা। ভাবটা এমন যেন এই প্রথমবার দেখছে মনোজকে। উত্তর দিল না জিজ্ঞাসার। আমাকে চিনতে পারছেন? আবার জানতে চাইল মনোজ। ডাইনে বাঁয়ে মাথা দুলিয়ে লোকটা জানালো, না। কাল রাতে পুলকেশ দত্তর বাড়ি থেকে আপনি না খেয়ে চলে এলেন। আমি অনেক রাতে এসে খাবার দিয়ে গেলাম, মনে পড়ছে? সেই একইভাবে লোকটা না সূচক উত্তর জানালো। দুপুরে টিফিনের পর স্কুল থেকে বেরিয়ে ঘাটে এলো মনোজ। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্ররা ইচ্ছে করলে এ সময় স্কুল থেকে বেরিয়ে স্কুল সংলগ্ন এই ঘাটে আসতে পারে। দারোয়ান ছাড় দেয়। 20 মিনিটের অবকাশ। এই সময় অনেকেই ঘাটে বসে টিফিন খায়। টিফিনে কোনো দিনই বাইরে বেরোয় না মনোজ, আজ কিন্তু বেরোলো। দেখতে পেল লোকটাকে, বই সম্মুখে, কিন্তু সেদিকে তার লক্ষ্য নেই। কয়েক হাত তফাতে নাট মন্দিরের ছাউনির নিচে কোনো সদ্য প্রয়াতজনের ঘাট শ্রাদ্ধ করছে তার পরিবার। সেদিকে অপলক চেয়ে আছে সেই লোকটা। ভূগোলের প্র্যাকটিক্যাল ক্লাসটা না হওয়ায় 4টের পরিবর্তে 3:20তেই ছুটি হয়ে গেল মনোজদের। ছুটির পর বেরিয়ে অদম্য কৌতূহলে আবার সে গেল ঘাটে। একেবারেই লোকজন নেই এখন ঘাটে। জোয়ারের জল নামতে শুরু করেছে। জেগে উঠেছে চাতালের অনেকটা। ঘাট শ্রাদ্ধ শেষে সেই দলটাও বোধহয় বিদায় নিয়েছে। কয়েকটা কুকুর শুধু জলের ধারে খাবার খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ করেই এই সময় সে দেখতে পেল লোকটাকে, জল নেমে যাওয়া পলি জমা একটা জায়গায় নদীর দিকে মুখ করে উবু হয়ে বসে কি যেন করছে লোকটা। এই দিকে পেছন ফিরে থাকায় ঠিক বোঝা যাচ্ছে না। কৌতূহল মেটাতে একটা দুঃসাহসিক কাজ করে বসল মনোজ। পাশে বাঁশগোলার টানা দেওয়া বেঁধে রাখা ভাসমান বাঁশগুলোর ওপর পা ফেলে টপকে টপকে একটা ভেলা থেকে আরেকটা ভেলায়, তারপর আরেকটায়, এমনি করে নদীর জলের ওপর অনেকটা এগিয়ে গেল। এবার সে লোকটার সামনের দিকটা দেখতে পাবে। দেখতেও পেল। আর দেখে এক অসীম করুণায় তার মন ব্যথাতুর হয়ে উঠল। কলাপাতার ওপর মৃতের প্রতি নিবেদন করে যাওয়া চাল কলার যে পিণ্ড, সম্ভবত সেই পরিবারটি শ্রাদ্ধ সমাপনে রেখে গিয়েছে। লোকটা নিবিষ্ট মনে সেগুলো খাচ্ছে। এভাবেও তবে ক্ষুধা মেটায় মানুষ? দেখার পর আর এক মুহূর্ত সেখানে দাঁড়াবার ইচ্ছে হলো না মনোজের। 2 দিন পর একটা বৌভাত বাড়ির কাজে আবার সমবেত হয়েছে মনোজরা, অর্থাৎ দীপকদার দল।
ব্যাচ শুরু হতে একটু দেরি, তার আগে টেবিল সাজানো, ভাঁড়ার সাজানো ইত্যাদি নানা রকম প্রস্তুতি কাজের ফাঁকে টুকিটাকি কথাবার্তাও চলছে সকলের। পীযূষ নামের সেই ছেলেটাই হঠাৎ প্রসঙ্গ তুলল সেদিনকার। হ্যাঁ রে মনোজ, সেদিন খুঁজে পেয়েছিলি লোকটাকে? হ্যাঁ, উত্তর দিতে গিয়ে ভেসে উঠল মনোজের চোখে সেই ঘটনাটা। মাঝের দুদিনে উল্লেখযোগ্য কিছু না ঘটায় বিষয়টা প্রায় মুছেই গিয়েছিল তার মন থেকে। আচ্ছা ধর, আজও যদি লোকটা এসে বসে পংক্তিতে, পীযূষ একটা তির্যক উক্তি করে বসে। ধর আজও খ্যাদানি খেলো, তুই কি করবি? আবার লোকটাকে খাবার পৌঁছতে যাবি? হ্যাঁ যাব, দৃঢ়তার সঙ্গে উত্তর দেয় মনোজ। লোকটা না এলেও আমি তাকে খাবার পৌঁছতে যাব। আপত্তি আছে তোর? আমার বরাদ্দ খাবার আমি না খেয়ে যদি কাউকে খাওয়াই, তাতে কার কি? দীপকদা কাছেই ছিলেন, কফির মেশিনটা চালু করার তোড়জোড় করছিলেন। মনোজ চটে উঠেছে দেখে ব্যাপারটা হালকা করার জন্য তিনি বললেন, না না, লোকটা আসবে না। আমি মনে করে দেখেছি, কোনো আনন্দানুষ্ঠানে দেখিনি ওকে। ও শুধু শ্রাদ্ধবাসরেই খেতে ঢোকে। কথাটায় আশ্চর্য হয়ে গেল উপস্থিত সকলে। থমকে গেল মনোজও। রহস্য গাঢ় হয়ে উঠল। দীপকদাকে একটু সময়ের জন্য ফাঁকা পেয়ে নিভৃতে সেদিনের ঘটনাটা খুব সংক্ষেপে জানালো মনোজ। এটাও জানালো যে মৃত পুলকেশ দত্তের মতো একটা মানুষকে সেই খাবার খেতে দেখেছে সে। ঘটনাটাকে যে কতটা গুরুত্ব দিয়েছে দীপকদা, তা মনোজ বুঝল পরিবেশন শেষে। আজ ক্যাটারারের কাজে পরিবেশন করতে এসেছিল তারা। এসব দিনে তাদের চাপ একটু কম থাকে। রান্নাবান্না, জোগাড়যন্ত্র, মালপত্র বহন ইত্যাদি কাজের জন্য ক্যাটারারের নিজস্ব লোক থাকে বেশ কয়েকজন। তারাই শেষ দিকের গোছগাছগুলো সামলে দেয়। এই ফুরসতটুকু পেয়েই বুঝি দীপকদা প্রশ্ন করলেন, আজও খাবার দিতে যাবি? মনোজ সিদ্ধান্ত নিতে পারে না, পরামর্শ চায়। কি করব বলো তো, লোকটা তো আজ আসেনি। যাবি তো চল, আজ আমিও তোর সঙ্গে যেতে পারি। আজ দুটো সাইকেলে দুজন সেই নদীর ধারে, একই ভঙ্গিতে একই জায়গায় বসে লোকটা, যেমন ছিল সেদিন রাতে। খাবারের প্যাকেট মনোজদের হাতে। সাইকেল দুটির দায়িত্ব নিয়ে দীপকদা একটু দূরেই দাঁড়ায়। মনোজকে বলে, যা তুই একাই ওর কাছে যা। আবার লোকটির মুখোমুখি হলো মনোজ। ডাকল, শুনুন। এক ডাকেই বই থেকে মুখ তুলল লোকটা। আমি আপনার জন্য খাবার এনেছি, বিয়ে বাড়ির খাবার। নির্বাক কিছুক্ষণ, তারপর প্রশ্ন, কেন? কোনো কারণ নেই, ঢোক গেলে মনোজ। এমনি। তুমি কি আমাকে ভিক্ষুক ভেবেছ? আশ্চর্য! তেলে বেগুনে জ্বলে ওঠে মনোজ। বেশ, বুঝলাম আপনি ভিক্ষুক নন, আপনার আত্মসম্মান প্রবল। তবে কেন গিয়েছিলেন শ্রাদ্ধ বাড়িতে অনাহুত, অনিমন্ত্রিত? না, অনাহুত নই, প্রতিবাদ করে ওঠে লোকটা। কান্নার মতো শোনায় তার কণ্ঠস্বর। ওরা আমাকে আহ্বান করে, আমি সাড়া দিই না, যেতে চাই না। ওরা শোনে না, তখন জোর করে ঢুকে পড়ে আমার ভেতর। আমার শরীরটাকে টেনে হিঁচড়ে নিজ নিজ শ্রাদ্ধ বাসরের ভোজসভার আয়োজন পরখ করতে নিয়ে যায়। অবিশ্বাস করতে পারল না মনোজ। সেদিন সত্যিই তো দেখেছে তাই, পুলকেশ দত্তকে। ভয় পাওয়া উচিত ছিল, কিন্তু ভীত হলো না সে। পরিবর্তে লোকটির জন্য গভীর মমতায় আচ্ছন্ন হয়ে পড়ল তার মন। তাই কণ্ঠে ধ্বনিত হলো অনুনয়, আজ আমি নিয়ে এসেছি, আজ খেয়ে নিন প্লিজ। বেশ, সম্মত হলো লোকটি, কিন্তু আর নয়, কোনোদিন নয়। থার্মোকলের থালায় মনোজ খাবার সাজিয়ে দেয়। জলের বোতল রাখতে আজ তার ভুল হয় না। তারপর পায়ে পায়ে এসে দাঁড়ায় দীপকদার কাছে। সে যে কাছে এসে দাঁড়িয়েছে, ভ্রুক্ষেপ নেই দীপকদার। বিস্ফারিত চোখে দীপকদা তখনও চেয়ে আছেন সামনের দিকে।
হেলা দিল মনোজ। কি হলো দীপকদা? দীপকদা অঙ্গুলি নির্দেশ করে নিঃশব্দে সেদিকে দেখতে অনুরোধ করলেন। দৃষ্টি ঘোরালো মনোজ। ছায়া ছায়া কিছু মানব মূর্তি, যাদের ভেদ করেও দৃষ্টি প্রসারিত সম্মুখে। ঘিরে ধরেছে লোকটাকে একটা বলয় তৈরি করে। বলয়টা ছোট করে আনছে ক্রমশ। লোকটা দু হাতে খাবার আগলে রেখে চিৎকার করে তাড়াতে চাইছে তাদের। যাও যাও, এগুলোর ভাগ পাবে না তোমরা, এসব খাবার আমার, বিয়ে বাড়ির খাবার। সংবিত ফেরাতে দীপকদাকে দু হাতে ঝাঁকুনি দিল মনোজ। চলো, সাইকেলে ওঠো, এখানে যা ঘটছে তা তোমার আমার বোঝবার বিষয় নয়। গল্পটা কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করো, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আজকের মতো এই পর্যন্তই। পরের সপ্তাহে আর একটা নতুন গল্প নিয়ে আবার হাজির হব।